নিউজ 24। বিশ্বজুড়ে 18 থেকে 24 নভেম্বর পালিত ওয়ার্ল্ড অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক এর অংশ হিসাবে আজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হলো এএমআর উইক। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সম্পর্কে সচেতনতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ এই কর্মসূচি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর অশোক কুমার দত্ত। মানুষের অজান্তেই প্রতিদিনের জীবনে অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের ভুল এবং অতিরিক্ত ব্যবহার যে কত বড় বিপদ ডেকে আনছে তা তুলে ধরতে এই উদ্যোগ। সভায় চিকিৎসকরা জানান যে এক সময় সহজেই যে জীবাণুকে নিয়ন্ত্রণ করা যেত, আজ সেই জীবাণুর ওষুধ প্রতিরোধ ক্ষমতা নিয়ে শক্তিশালী হয়ে উঠেছে, ফলে সাধারণ সংক্রমণও জটিল আকার ধারণ করেছে। এই বিষয়ে সচেতনতা গড়তে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগী সকলেরই দায়িত্বশীল হয়ে ওঠে। ওষুধ ব্যবহারের ওপর জোর দেন সকলে। তারা মনে করিয়ে দেন যে অ্যান্টিবায়োটিক কেবলমাত্র ডাক্তারের পরামর্শে গ্রহণ করা উচিত। জ্বর, সর্দি, কাশির মতো ভাইরাল সমস্যায় অ্যান্টিবায়োটিক কখনোই সমাধান নয়, আর সেই সঙ্গে রোগীকে সঠিক সময়ে সঠিক মাত্রায় সম্পূর্ণ কোর্স শেষ করে ওষুধ বিষয়ে উৎসাহিত করা খুবই জরুরি। এছাড়াও ওষুধ প্রয়োগের ক্ষেত্রে নীতি নির্ধারকদের সঠিক নীতিমালা প্রণয়ন এবং নজরদারির আহ্বান জানানো হয়, যাতে ওষুধ প্রতিরোধী জীবাণুর বিস্তার রোধ করা যায়। ডাক্তারবাবু এদিন মনে করিয়ে দেন যে অ্যান্টিবায়োটিক আমাদের অস্ত্র, কিন্তু ভুল ব্যবহারে সেই অস্ত্রই একদিন আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে। প্যারামেডিক্যাল স্টাফদের নিয়ে, স্টুডেন্টদের নিয়ে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট এটা করেছেন প্রফেসর ডক্টর তাপসী ঘোষ। ওনার ডিপার্টমেন্টে সবাই পার্টিসিপেট করেছিলেন এবং সেটা খুবই সাকসেসফুল হয়েছিল, খুব ভালো হয়েছিল। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ভীষণ ইম্পর্ট্যান্ট আজকালকার দিনে। এটা হসপিটালে প্রত্যেকটা জায়গায়, ওয়ার্ড থেকে শুরু করে, আইটিইউ থেকে শুরু করে, সিকিউ থেকে শুরু করে, ওটি, সব জায়গায় ইচ্ছা মতো যখন তখন অ্যান্টিবায়োটিকের ইউজ যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা খুব ভালোভাবে আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট এবং সেখানকার টিচাররা খুব ভালোভাবে ডেসক্রাইব করেছেন, বলেছেন, বুঝিয়েছেন। তবে এই প্রোগ্রামগুলি আরও বেশি স্বতঃস্ফূর্ত হওয়া উচিত এবং দলে দলে প্রত্যেকটা স্টাফকে, হসপিটাল স্টাফকে এই ব্যাপারে অ্যাওয়ারনেসটা হওয়া উচিত। এটার জন্য আমি আবেদন জানাবো যে পরবর্তী ক্লাসগুলি যখন মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট করবে, সবাই মিলে আপনারা অংশগ্রহণ করবেন এবং তাহলেই আমাদের এই প্রোগ্রামটার আলটিমেটলি সাকসেসফুল হবে এবং আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ। বিশেষ করে আপনি দেখবেন যে যারা একটু বাইরের দিকে প্র্যাকটিস করেন, জেনারেল প্র্যাকটিশনার বা কিছু, কিন্তু আমাদের দেশেও 80% ভাইরাল ডায়রিয়া হয়। মানে ডায়রিয়ার 80% কেসে অ্যান্টিবায়োটিক দিন বা না দিন, সেই 3 থেকে 4 দিন সেই লুজ টুল চলতে থাকে। তো কি হয় যে আপনি যদি একটা বড় একটা অ্যান্টিবায়োটিক, বেশিরভাগ ক্ষেত্রে ওফ্লক্সাসিন দেওয়া হয়, সেফিক্সিম দেওয়া হয়, এবং তাতে করে কি হয় যে একটা রেজিস্ট্যান্স, এন্টারিক ব্যাকটেরিয়া বা ভাইরাস, একটা রেজিস্ট্যান্স চলে আসে। যেখানে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকারই নেই, সেখানে আপনি দিচ্ছেন জাস্ট ভাইরাসগুলোকে রেজিস্ট্যান্ট করে দেওয়ার জন্য। তো এইগুলো আমরা এই জন্য ছাত্রদেরও শেখাই যে ডায়রিয়া যদি, বিশেষ করে যদি ওয়াটারি ডায়রিয়া হয়, স্টুলের সাথে যদি ব্লাড না থাকে, তাহলে অ্যান্টিবায়োটিক তোমাদের না দিলেও চলবে। যেমন ধরুন হুইজি ব্রঙ্কাইটিস, যেটা ছোটো বাচ্চাদের 6 মাস থেকে 2 বছরের মধ্যে দেখা যায়, ব্রঙ্কিওলাইটিস বা হুইজি ব্রঙ্কাইটিস, এগুলো অ্যাবাউট 70-75% হচ্ছে ভাইরাল অরিজিন। সো এগুলো ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক অন্তত কিছু রিপোর্ট দেখে, অন্তত আপনি একটা এক্স রে করলেন, একটা ব্লাডে সিআরপি লেভেল দেখলেন, অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্সগুলো দেখলেন, দেখে তারপরে অ্যান্টিবায়োটিক, এই একটু র্যাশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক, এটা প্রফেসর ভট্টাচার্য মাঝে মধ্যেই বলেন আমাদেরকে যে অ্যান্টিবায়োটিক সবসময় র্যাশনালি এবং ইন্টেলিজেন্টলি ইউজ করবে। তো এইগুলো যেমন ধরুন আজকাল টিউবারকুলোসিস, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, টাইফয়েড, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাসিলাস, এইগুলো প্রচুর পরিমাণে আমরা পাচ্ছি, যেগুলো টিউবারকুলোসিস সাধারণ অ্যান্টি টিউবারকুলোসে কাজ হচ্ছে না, বা এন্টারিক ফিভার সাধারণ অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে না। তো এইগুলো আমরা অনেকাংশে আটকাতে পারি যদি আমরা অ্যান্টিবায়োটিক, আমরা বলছি না যে ইউজ করবো না, অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, কিন্তু র্যাশনালি যদি ইউজ করি, এইটুকুই বলার। থ্যাংক ইউ ভেরি মাচ। এই বোঝার জন্যে যারা এখন নার্সিং স্টাফ অনেক আছেন, তো ঘটনাটা হচ্ছে গিয়ে প্রায় দেখবেন হসপিটালে আমরা হয়তো একটা ঠিকঠাক যারা এখানকার টিচিং ফ্যাকাল্টি বা তারা ঠিকঠাক দিচ্ছেন, কিন্তু বাইরে থেকে যারা আসছে পেশেন্ট, আমি এখানে প্রচুর লক্ষ্য করেছি, এখানে তো খুব
খুব রুরাল জায়গা এবং এখানে প্র্যাকটিশনার বাইরে আছে মোস্টলি হয় কোয়াক, নালে খুব ইল এডুকেটেড কি বেসলাইন ডক্টরস। তাদের মুশকিলটা হচ্ছে তারা ক্লিনিক্যাল এফিকেসি টু ডিসার্ন বিটুইন দ্য সিরিয়াস অ্যান্ড নন সিরিয়াস ইনফেকশন করার ক্ষমতা খুব কম। ফলটা কি হচ্ছে, তারা সবেতে একটা করে দুমদাম করে ওষুধ দিয়ে থাকে। ফলটা আমরা যখন এখানে পাই কিছু কিছু খুব ভয়ানক ইনফেকশন রিসেন্টলি পেয়েছি, লেপ্টোস্পাইরোসিস, HLH, খুব আরও সাংঘাতিক আমরা এখানে পেয়ে থাকি। তো সেগুলো কারণ একটাই, বাড়িতে 7 দিন 10 দিন দেখার পরে এখানে আসে, কারণ এখানে মেডিকেল কলেজ, বড় হাসপাতাল, খরচাপাতি ইত্যাদি সব আছে, তারা ভাবে একটু চিকিৎসা করে নিই। এই চিকিৎসা করে নিই করতে গিয়ে কী হয়, একটা ভয়ানক অবস্থা তৈরি হয়। আর একটা কথা কি, যখনই একটা রোগে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যে রোগই হোক না কেন, টিউবারকুলোসিস থেকে সব কিছু, সে কিন্তু একটা ছদ্মবেশ ধারণ করে থাকে। মানে সোজা কথা, একটা লোক আসছিল, তাকে বোরখা পরিয়ে দেওয়া হয়, আপনি চিনতে পারবেন, তাকে পারবেন না। তাকে আইডেন্টিফাই করা এবং তারপর চিকিৎসা, ইট টেক্স টাইম। ততক্ষণ রোগ কিন্তু যেন অসুখ রিলেন্টলেসলি প্রোগ্রেসিভ, মানে আমি ঘুমাতে পারি, অসুখ কখনো ঘুমায় না। এর প্রথম কথাই সবসময় MBBS চেয়ার থেকে সবাইকে বলে থাকি, মানুষ ঘুমায়, অসুখ ঘুমায় না। তাকে রাত 2টোও নেই, সকাল 6টাও নেই। তাই আপনি যত টাইম নেবেন তাকে আইডেন্টিফাই করতে, এবং যত খারাপভাবে সে চিকিৎসা করে আসবে অ্যান্টিবায়োটিক, এলোপাতাড়ি এই সমস্ত ইউজ করে, তত আইডেন্টিফাই করতে তাকে সময় লাগবে। দ্বিতীয়ত তার সাইড এফেক্ট এতক্ষণ না রকম শুনেছেন, শুধু ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম নয়, এই ড্রাগ রেজিস্ট্যান্স ছাড়াও অ্যান্টিবায়োটিকের নিজস্ব একটা খারাপ দিক শরীরের উপর আছে, সেটা ইম্পর্টেন্ট। তার লিভার, কিডনি সবেতে বায়োট্রান্সফরমেশন হয়, এক্সক্রিশন ব্যাপার, এগুলো জটিলতা তৈরি করে। আর একটা ভয়ানক ব্যাপার হচ্ছে, সে ছাড়াও এই ধরুন এর একটা ইনফেকশন হলো, তার চিকিৎসা দিলে এই কিন্তু এই ট্রান্সমিট করে, পার্টিকুলার যদি কন্টেজিয়াস ডিজিজ বা ট্রান্সমিসিবল ডিজিজ হয়, কন্টেজিয়াস ডিজিজও তো কথাই নেই, এমনকি ইনফেকশাস ডিজিজও কোনো না কোনোভাবে ঘুরে ফিরে যায়। আমরা ওয়াটারবোর্ন ডিজিজ, এই এয়ারবোর্ন ডিজিজ শুনেছি। তো সেইভাবে তো এর একজনকে দিয়ে দিল, সেই রেজিস্ট্যান্ট অর্গানিজম তার কাছ থেকে আরেকজনের কাছে গেল, গিয়ে তাকে আরও বড় বিপদে ফেললো। কারণ কি, আমরা যখন কোনো অসুখ আইডেন্টিফাই করি, তার সাধারণভাবে ন্যাচারালি অ্যাকসেপ্টেবল লাইন অফ ট্রিটমেন্ট আছে একটা। আপনি যখন এন্ট্রিক ফিভার শুনলেন, ডায়াগনোসিস প্রাইমারিলি ঠিক হোক ভুল হোক, তখন মাথায় আমাদের একটা গ্লসারি অফ অ্যান্টিবায়োটিক্স 1 2 3 করে আসে, এটা দিয়ে আরম্ভ করবো কিনা, তার ক্লিনিক্যাল সিচুয়েশন, আইভি দেবো না ওরাল দেবো ইত্যাদি তো পরপর আসে। দেখা গেলো সেগুলো সব অলরেডি পার করে চলে এসছে, তখন খুব কঠিন ব্যাপার। সেকেন্ড লাইন ওষুধ, যত ওষুধ আমরা ডিস্ট্যান্ট ওষুধে যাবে, সেকেন্ড লাইন থার্ড লাইন, তত দুটো জিনিস ঘটবে। এক হচ্ছে তার চিকিৎসার রিকভারিটার সময় বেশি নেবে, তার তত মারাত্মক রকম সাইড এফেক্ট দেখা যাবে। তো এখন টিউবারকুলোসিস দাঁড়িয়েছে। এখন ইন্ডিয়াতে স্ট্রেট ফরওয়ার্ড প্রাইমারি ড্রাগে সেন্সিটিভ টিউবারকুলোসিস অলমোস্ট নেই। আপনারা এখন শুনেছেন সিবিন্যাট পরীক্ষা করা, কার্ট্রিজ বেসড যে পরীক্ষা করা হচ্ছে, তাতে আমরা কি করি না, রিফাম্পিসিন রেজিস্ট্যান্স বার করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আলটিমেটলি হয় কি, এটা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স, রিফাম্পিসিন রেজিস্ট্যান্স হলে এটা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স ধরা হয়। সবই এখন MDR, এমনকি XDR 15% টিউবারকুলোসিস, XDR কথা শুনেছি, এক্সট্রিম ড্রাগ রেজিস্ট্যান্ট। সে আর বাড়িতে চিকিৎসা হবে না, তার অ্যাডমিশন এবং তার স্পেশাল কেয়ার লাগবে, মর্টালিটি ভেরি হাই, এবং ট্রান্সমিসিবিলিটি সেই রোগের অত্যন্ত খারাপ। আমাদের ইন্ডিয়া একটা মেনাস, কামিং ইয়ার্সে একটা মেনাস হতে যাচ্ছে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট এবং এক্সট্রিম ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। আমি কথাগুলো বলছি কিনা, এগুলো কিন্তু সবই খানিকটা আমাদের হাত থেকে তৈরি, আয়াট্রোজেনিক একদিক দিয়ে না, আমরা নিজেরা এগুলো তৈরি করেছি, আমাদের হাত থেকে জিনিস তৈরি হচ্ছে বিভিন্নভাবে। এইগুলো সম্বন্ধে জেনারেল একটা কনসিয়াসনেস থাকা। আপনারা জ্বর নিয়ে একটা বাচ্চা নিয়ে গেছেন, আপনি কাউকে দেখাতে গেছেন, সবসময় তো আর সব লোক আছেনই, দুম করে দেখলেন দুখানা অ্যান্টিবায়োটিক, অমুক তমুক, হজম ওষুধ, ভিটামিনের 7খানা ওষুধ লেখা হলো আননেসারিলি। তাই সেখান থেকে সতর্ক থাকুন, দরকার দূরে থাকুন, স্ট্যান্ডার্ড ভালো জায়গায় চিকিৎসা করবেন, এবং সবচেয়ে বড় কথা কোয়ালিফাইড পার্সনস চিকিৎসা করলে আমরা চাই সেটা তাদের ভালো জিনিস হতে পারে। না, অ্যান্টিবায়োটিক ইনডিউসড ডায়রিয়া একটা সেপারেট ইস্যু, সেটা কিন্তু আজকে যে ব্যাপারটার মধ্যে এসেছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে কোশ্চেন না, সেটা হচ্ছে দুটো কারণে অ্যান্টিবায়োটিক ইনডিউসড ডায়রিয়া। একটা হচ্ছে সেই অ্যান্টিবায়োটিকের নিজস্ব প্রোপেন্সিটি আছে লুজ টুল তৈরি করা, আর 2 হচ্ছে এক্সেসিভ ইউজের জন্য ইন্টেস্টাইনাল ফ্লোরা, গাট ফ্লোরা চেঞ্জ করেছে, তার জন্য সে ম্যালঅ্যাবসর্পশন তৈরি হয়েছে। ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ ম্যালনিউট্রিশন আদারওয়াইজ, আমি সেটাই যাচ্ছি না। ঘটনা হচ্ছে দুটোর মধ্যে কোনটা ভাবতে হবে। ড্রাগে কি নিজস্ব কিছু অ্যান্টিবায়োটিক আছে, তারা স্পেসিফিক্যালি একদম আপনার ম্যালঅ্যাবসর্পশন এবং ইন্টেস্টিনাল প্রবলেম তৈরি করে, তার থেকে সেটা দেওয়া হবে না, সেখানে এলোপাতাড়ি ইউজ হয়েছে নিশ্চয়ই। কিছু আছে আপনার দিয়েও কিন্তু তৈরি করবে, কোনো কারণে দিতে হয়েছে। হ্যাঁ, তার ম্যানেজমেন্ট ডায়রিয়ার যেমন হয় তেমন, তাতে অনেক কিছু আছে ডিটেলস, তার ডায়েটারি ম্যানেজমেন্ট থেকে, ফ্লুইড ইলেকট্রোলাইট ম্যানেজমেন্ট থেকে, ওই ডায়রিয়া, কারণ ডায়রিয়া ড্রাগ ইনডিউস ডায়রিয়া হয়েছে, তার তো আর ইনফেকশন নেই, কাজে কোনো কোশ্চেন নেই কোনো দেওয়া, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে নিজে থেকে। জেনারেল হ্যাঁ, সে প্রোবায়োটিক রোল সব জায়গায় নেই, সেটাও একটা বড় কন্ট্রোভার্সি, এটা ডিসকাশনের বাইরে আমাদের প্রোবায়োটিকের জায়গা। এই হচ্ছে মোদ্দা কথা। কাজে এই অ্যান্টিবায়োটিক ইনডিউস ডায়রিয়াও একটা সাইড এফেক্টের মধ্যে পড়ে, যেটা একটু আগে বললাম, যত ওষুধ দেবেন তার তত সাইড এফেক্টও বাড়বে সঙ্গে সঙ্গে। এই ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের মধ্যে কি কেউ সেটা অ্যাটেন্ড করেছিলেন? কিছু বোঝা গেছে, মানে আই জাস্ট ওয়ান্ট টু ইন্টারঅ্যাক্ট, যে আপনারা ওই প্রোগ্রামটা থেকে কি মেসেজ পেলেন, যে আমরা প্রপারলি যদি, মানে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ডেফিনেটলি, তাই তো? তাহলে আমরা যদি প্রপারলি আমাদের মানে
যে অফেন্ডিং অর্গানিজমগুলোর এগেনস্টে আমরা যদি একদম বেসিক প্রিভেন্টিভ মেজার্সগুলো নিতে পারি, তাহলে আমাদের অনেকাংশে এই ইনফেকশনগুলোকে মানে হসপিটাল বোর্ন ইনফেকশনগুলোকে কন্ট্রোল করাটা অনেক সহজ হয়ে যাবে, তাই না? মানে ইংরেজিতে একটা প্রবাদ আছে, স্টিচ ইন টাইম সেভস 9। আমরা আগে তাহলে প্রিভেনশন করি, তারপরে যখন আমরা পারবো না তখন আমরা সেই ইনফেকশনগুলোর চিকিৎসার দিকে যাব। আর আরেকটা হচ্ছে যে এক একটা আমাদের যে অ্যান্টিমাইক্রোবিয়ালগুলো আমরা এখন ইউজ করি, বেশ কয়েক শতক আগে তো এরকম অ্যান্টিমাইক্রোবিয়াল কিছু ছিল না, পেনিসিলিন আসার আগে। তখন আমরা কিন্তু খানিকটা অসহায় ছিলাম। এবার আমাদের ধরুন কিছু কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল পরে এসেছে, কিন্তু এক একটা অ্যান্টিমাইক্রোবিয়াল আসার জন্য যে রিসার্চের দরকার হয় সেগুলো প্রায় ডিকেডস, মানে 10-20 বছর লেগে যায়। তো সেগুলো যদি আমরা জুডিশিয়ালি ইউজ না করতে পারি তাহলে সেগুলো দিয়ে কি হবে? আমরা যদি সেগুলোকে ইরাটিক মিসইউজ করি তাহলে সেগুলো পরবর্তীকালে আর কাজ করবে না, কারণ ব্যাকটেরিয়া আমাদের বা মাইক্রো অর্গানিজম আমাদের থেকে অনেক বেশি এবল এই ধরনের ওদের যারা ক্ষতি করে তাদের এগেনস্টে রেজিস্ট্যান্স তৈরি করে ফেলার জন্য। সেক্ষেত্রে কিন্তু আমরা সেইভাবেই এখন আমরা যে এরায় এসেছি, এরপরে একটা প্যান্ডেমিক হবে যেখানে কিন্তু আমরা আর মাইক্রো অর্গানিজমগুলোকে কন্ট্রোল করার মতো জায়গায় হয়তো থাকতে পারবো না। তো সেটার আসার আগেই আমাদের তো তার এগেনস্টে প্রিপেয়ার্ডনেস হতে হবে, তাই না? কারণ কবে একটা নতুন অ্যান্টিমাইক্রোবিয়াল আসবে সেগুলো তো আমরা জানি না, সেটা রিসার্চাররা আনেন, তার আবার ফেজ 1, 2, 3, 4 ট্রায়াল হয়, সেটা বহু বছরের ব্যাপার। তার থেকে আমাদের হাতে কি আছে? আমরা যদি জুডিশিয়ালি অ্যান্টিমাইক্রোবিয়ালগুলোকে ইউজ করতে পারি, আমরা যদি সেগুলোকে প্রপারলি প্ল্যানিং করতে পারি যে আমাদের হাসপাতালে কি ধরনের ইনফেকশন আসছে, সেগুলোর এগেনস্টে আমরা কি প্রিলিমিনারি স্টেপ নেব, পরবর্তীকালে যদি বেশি অ্যান্টিবায়োটিক কোনো পেশেন্টকে দিতে হয় বাধ্য হয়ে, সেগুলো থেকে আমরা কি করে ডিএসকালেট করে সেগুলো আবার 1-2 অ্যান্টিমাইক্রোবিয়ালে নিয়ে আসব, এই অ্যাওয়ারনেস বা এই কনসেপশনটাই আমাদের প্রত্যেকটা হেলথ কেয়ার ওয়ার্কারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটা কি আপনারা অ্যাডমিট করবেন, মানেন? মানে আমি যে কথাগুলো বললাম এটা তো খুব সহজ সাধারণ কথা, তাই না? তো আমরা কিন্তু সেটাই চেষ্টা করছি। আমি একটা কথা বলছি, গতকাল একটা আমি রিপোর্ট একজন সার্জন আমাকে পোস্ট করেছেন, সেটাতে কি হয়েছে জানেন, মানে হায়েস্ট অ্যান্টিবায়োটিক যেগুলো আমরা ইউজ করি সবেতে রেজিস্ট্যান্স, শুধুমাত্র সেন্সিটিভ হচ্ছে কোটাইমক্সিজলে। তাহলে তিনি খুব কনফিউজড যে মেরোপেনেম, ইমিপেনেম, পিপস, টেজোব্যাক্টাম এগুলো তো সব রেজিস্ট্যান্ট, তাহলে আমরা কীভাবে এটাকে হ্যান্ডেল করব? সত্যি আমরা কিন্তু এরমই একটা জায়গায় চলে যাচ্ছি। তখন আমাদের কি দেখতে হবে? অসহায় হয়ে পেশেন্টদের সাফারিংসটা দেখতে হবে, তাই না? তো এইটাই আমরা একটুখানি যদি আমরা অ্যাওয়্যার হই, আমরা কিন্তু এই জায়গায় একটা ভীষণভাবে একটা চেক এনে ফেলতে পারবো। হ্যাঁ, তো এইটার জন্য আমাদের একটু টাইম টু টাইম নিজেদের, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে কিন্তু একটা অ্যান্টিমাইক্রোবিয়ালস কোনগুলো প্রিজার্ভেটিভ আমরা ইউজ করতে পারি এরকম একটা ম্যানুয়াল আছে। আপনারা যারা একটু বেসিক যাদের জ্ঞান আছে তারা যদি বলেন আমি সেগুলো শেয়ার করে দেব। আর আমরাও চেষ্টা করছি আমাদের হাসপাতালের ইনফেকশন প্যাটার্ন সেটাকে কিছুটা আমরা স্টাডি করে আমরা মানে বেসিক অ্যান্টিমাইক্রোবিয়াল পলিসি আমাদের হাসপাতালের জন্য আমরা একটুখানি চিন্তাভাবনা করবার জন্য আমাদের হয়তো 1-2 মাস লাগবে, মানে মোড অফ ইনফেকশনসগুলো দেখে। তো এই জায়গায় কিন্তু আপনাদেরও একদম সক্রিয় সহযোগিতা চাই। রাজি তো? এবং আরেকটা কথা হচ্ছে যে আপনারা কিন্তু একদম একটা ইম্পর্টেন্ট পিভটাল পয়েন্টে দাঁড়িয়ে আছেন, যেখানে আপনারা যারা আপনাদের সাথে কাজ করেন মানে মাসিরা, গ্রুপ ডিরা, এনাদের তো অতটা জ্ঞান হয়তো নেই বা অতটা অ্যাওয়ারনেস নেই, তাদেরকে তাদের মতো করে বুঝিয়ে বলে এই সচেতনতাটা তৈরি করার দায়িত্ব যেমন আপনাদের, আবার সেদিকে যারা ডাক্তাররা ধরুন আপনাদের সাথে রাউন্ড দিচ্ছেন, কোনো সময় তারা তো অনেক দুশ্চিন্তায় থাকেন একজন পেশেন্টকে নিয়ে, সেই সময় হয়তো
একটু মিস হয়ে গেল কারোর হ্যান্ড রাবিং করতে বা কোনো একটা প্রিভেন্টিভ মেশার্স দিয়ে, সেগুলোকেও সুন্দর করে বলে গাইড করে দেওয়া, হ্যাঁ, সেটারও দায়িত্ব আপনাদের। আমার মনে আছে আমাদের ছোটোবেলায় আমাদের একজন ওটি সিস্টার, তখন প্রথম বিএসসি নার্সিং এসছে, তো সেই সময় আমাদের যিনি ওটি সিস্টার ছিলেন তিনি এত কড়া ছিলেন যে আমাদের মাস্টারমশাইরা মানে বৈদ্যনাথ চক্রবর্তীর মতো মানুষও কিন্তু তার কাছে বকা খেয়েছেন। হ্যাঁ, তো এটা খুব মানে আমি এটাকে খুব সুন্দর করে বলছি যে এর মধ্যে খারাপ কিছু নেই। এই রোলটা কিন্তু আপনাদের মানে অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্ট্যান্ট রোল আমাদের, মানে শুধুমাত্র হাসপাতালে নয়, সমাজেও। আমরা যদি আমাদের চারিপাশের 10টা মানুষকে একটু অ্যাওয়্যার করতে পারি যে তুমি হঠাৎ এই কেমিস্টের দোকান থেকে দুম করে গিয়ে 4টে অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেলো না, এটাতে ক্ষতি হয়, এইটুকু জায়গা যদি আমরা পাশের বাড়ির মানুষটাকে অ্যাওয়্যার করতে পারি, প্রত্যেকে 10 জনের ভার নিয়ে এলেই কিন্তু সমাজটা অন্যরকম হয়ে যাবে। আমার এটা মনে হয় নিজের আর কি। আমাদের তো গরিব দেশ, আমাদের অনেক কিছুর সঙ্গতি নেই, কিন্তু ছোট ছোট জিনিসকে যদি আমরা একটা একটা পা ফেলি, আমরা কি চেঞ্জ করতে পারবো না? নিশ্চয়ই পারবো, তাই তো? তো আমার সেটা ভীষণ রিকোয়েস্ট যে আপনারা অ্যাক্টিভলি একটু আমাদের কাছে আসুন, আমরা ইন্টারঅ্যাক্ট করে গ্রুপ তৈরি করে আমরা এগুলোর একটু ডিসকাশনের একটা প্রোগ্রাম তৈরি করি। সবার থেকে থেকে কিন্তু সহযোগিতা চাই, স্যারেদের কাছ থেকেও। কেমন? থ্যাংক ইউ। How to control spread of infection in between person মানে পেশেন্ট টু caregivers, ইন বিটুইন কেয়ারগিভার্স অ্যান্ড পেশেন্ট টু পেশেন্ট, এটা গেল। এবং টোটাল সারা হসপিটালে কোনো ওটিতে কী ধরনের রেজিস্ট্যান্স আছে তার জন্য সোয়াব নেওয়া, সিসিউয়ে কী আছে সোয়াব নেওয়া, এটা হচ্ছে তার কাজ। এইটা একটু ব্রডার ব্যাপার, মানে সোটা গেলে ইনফেকশন কন্ট্রোলের ব্যাপার একটা বড় জিনিস। আসলে এটা আর একটা সাইড, আদার সাইড অফ দ্য কয়েন, যে আমাদের এলোমেলো অ্যান্টিবায়োটিক ইউজ করা, যেটা অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ কথা এসছে, যে স্পেসিফিক ডিজিজের স্পেসিফিক ইউজ করা, এইটা একটুখানি ডাক্তারদের কন্ট্রোলে হয়তো জিনিসটা শুনলে মনে হবে। কারণ আপনার অ্যান্টিবায়োটিক ইউজ নন মেডিকেল লোক, মানে যে ডাক্তার নয়, মিনিমাম কোয়ালিফিকেশান ডাক্তারের যার নেই, তার ইউজ করা কিন্তু এখনও ইন্ডিয়াতে তার কোনো ক্ষমতা নেই আর কি, বা বসে এক কথায় তার পারমিশন নেই। শুনতে এরকম, কিন্তু আপনার পাশাপাশি সবসময় ডাক্তারদের সঙ্গে আছেন বলে নার্সদের খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে জানা দরকার। এই ইউজটা কীভাবে, প্যারামেডিক্স যারা আছে তাদেরও খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সে হয়তো কখন দুম করে এটাকে খাইয়ে দাও, তো দেখেছি ওই স্যার ওই ওষুধ দেন, তুমি আপাতত এটা খাও না, আস্তে আস্তে তুমি এটা কাজ হবে। কতগুলো ওটিসি যেমন আপনি বা ডায়রিয়া হচ্ছে, রুগীকে নিশ্চয়ই ওয়ারেস দিয়ে দিতে পারেন, যেন আমার পারমিশন কারো লাগবে না। আপনি না হাঁচি হচ্ছে, নাকের ড্রপ দিতে পারেন। জ্বর হয়েছে, প্যারাসিটামল এক্সপেক্টেড ডোজে একটা, তার বয়স বা যদি চিলড্রেন হয়, বড়দের হলে বড়দের স্ট্যান্ডিং ডোজ, এগুলো পারবেন। এরকম গভর্নমেন্টে 8টা ওটিসি ওষুধ আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন। আমি একটা কথা বলি, এইটা ব্যাপারে এই অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ কী করে দেওয়া হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একদম প্রোটোকলাইজড 64 পাতার একদম বুকলেট বলে পাওয়া যায় একদম, এটা আমার কাছে অবশ্য আছে। এটা আপনাদের যদি সরাসরি যদি কেউ ইন্টারেস্টেড হন, নেটেও পাবেন এটা, কিন্তু আপনাদের লাগবে না। কেন? আপনি ট্রিটমেন্ট করবেন, এটা পিওরলি একদম একাডেমিক ব্যাপার ট্রিটমেন্টের জন্য। আমরা এখন ওইখানে এসে গেছি, ওষুধ চিকিৎসা হচ্ছে কিন্তু ভালো করে হচ্ছে না, এইটা কিন্তু খুব জটিল ব্যাপার চলে এসছে। এবং ভালো করে না হওয়ার ফলটা কী হচ্ছে, আমরা হাড়ে হাড়ে বুঝছি, সবাইকে র্যাঙ্ক অ্যান্ড ফাইল, সবাই যেন এই দোকানদারের কথা শুনলেন, যে কোনো এখানকার নয়, মানে আমার তো মনে হয় ভারতবর্ষে কোনো কর্নার বাকি নেই দোকানদার যেখানে চিকিৎসা করে না। তা খুব ভয়ানক ব্যাপার তৈরি হয়েছে এটা। আবার তো কোয়াক টোয়াক হ্যান ত্যান কত কী আছে, আইন ছেড়ে দিন, অ্যান্টি কোয়াকারি ল আছে, কোয়াকরাই সবচেয়ে বেশি প্র্যাকটিস করে। তো এই ব্যাপারটা হয়ে গিয়ে এখন দাঁড়িয়েছে কি জানেন তো, যখন এই আপার এন্ডে আমাদের কাছে পেশেন্ট চলে আসছে, শুধু মেডিকেল কলেজ বলেন, যে কোনো ডিস্ট্রিক্ট সাব ডিভিশনে ভয়ানক অবস্থা আছে, সেই পেশেন্ট একটু আগে আমি বলেছি ছদ্মবেশ ধারণ করে ইনফেকশন, সাধারণ ইনফেকশন। একটা কথা বলে দিই, যত ইনফেকটিভ ডিজিজ আছে তা আমাদের 95% হচ্ছে খুব অর্ডিনারি ইনফেকশন, 5% খুব কমপ্লিকেটেড ইনফেকশন আসে। তা যদি না হতো এই হিউম্যান রেস শেষ হয়ে যেত। এই 95%, কিন্তু মুশকিল হচ্ছে তারা খুব জটিলভাবে চলে আসছে। একটা ডায়রিয়াও সে এমন ওষুধ খেয়ে এসছে, আপনি পরে তার কন্ট্রোল করতে পারছেন, তাদের ম্যালঅবজর্পশন সিনড্রোম মুক্তম সব হয়ে আছে, তার আপনি কথা বলছেন, তার ব্রাসবর্ডার নষ্ট হয়ে গেছে, তার আরও অনেক কিছু জটিল অবস্থা, ইন্টেস্টিনাল ডিফেন্সগুলো নষ্ট হয়ে গেছে। এইগুলো কিন্তু হয়েছে ওই এলোমেলো অ্যান্টিবায়োটিক ইউজ, তার সঙ্গে এলোপাতাড়ি চিকিৎসার প্রোটোকলটা ফলো করে। তা চিকিৎসা অ্যান্টিবায়োটিক ছাড়াও চিকিৎসা আছে অনেকগুলো এলোমেলো। এই জিনিসটাকে একটা স্ট্যান্ডার্ড অনেক দিন ধরে অনেক কিছু করা হয়েছে, কিন্তু কিছুতে কন্ট্রোল করা যাচ্ছে না। সবাইকে জানানোর জন্য এই প্রোগ্রামগুলো করা হয়েছে।